স্যার ঈদ মোবারক। মোহন ভাই ঈদ মোবারক। স্যার আমরা চাঁদ রাতে আছি, চাঁদ উঠেছে এবং যেটা হয় যে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওই যে রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটা আমরা বেতার টেলিভিশনে দেখে ঈদ উদযাপনটা আসলে শুরু হতো বা হয়, এখন আমরা সেই গানের দিকে কান পেতে থাকি। এই যে এলো খুশির ঈদ, রমজানের মানে রোজার শেষে এই এই ঈদের যে আশার মধ্যে আপনি সাম্যতা দেখেন কিনা, কতটা সাম্য দেখেন? এটা খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় যে আমরা সবসময় ঈদের উৎসবের দিকটা দেখি, আনন্দের দিকটা দেখি, সৌহার্দ্যের দিকটা দেখি, কিন্তু ঈদের একটা বৈষম্যের দিকও আছে এবং ঈদের বৈষম্যের দিকটা শুরু হয়ে যায় যখন চাঁদ রাতের কথা বলা হচ্ছে, কিন্তু তার আগে তো প্রচুর কেনাকাটা, বাণিজ্য, এটার ব্যাপার আছে। তো তখন দেখা যায় যে আমরা এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এবং ঈদের যে কেনাকাটা, তার বাজার, তার মধ্যে কিন্তু একটা বিভাজন আছে। এখন ঢাকার রাস্তায় হাঁটতে পরে দেখা যাবে যে ফুটপাতের উপরে বাজার আছে, সেতুর উপরে বাজার আছে, বিভিন্ন কোণায় বাজার আছে, আবার বিশাল বিশাল বিপণী কেন্দ্র আছে সুসজ্জিত। তো সেখানে যারা ক্রেতা বা ভোক্তা তারা কিন্তু একই গোষ্ঠীর নন এবং আমরা জানি যে আমাদের আর্থিক অবস্থা যেটাই হোক না কেন, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষই চান যে ঈদে একটু আনন্দ করবেন, পরিবার পরিজনদের জন্য কিছু কিনবেন, একটু ভালো খাবেন ইত্যাদি। তা আমি মনে করি যে এখানে একটা বৈষম্যের জায়গা আছে, যে প্রত্যেকের ক্রয় ক্ষমতা একরকম নয় এবং প্রত্যেকে যে একই রকমের অর্থের জিনিস কেনেন তাও নয়। আমি ছোট্ট দুটো উদাহরণ দিতে চাই, এটা বোধহয় একেবারে বাস্তব জীবন থেকে। জি স্যার। আমি একটা বিপণী কেন্দ্রে এক দোকানের মধ্যে ছিলাম, তো এক ভদ্রলোক এসে বললেন যে আমার ঈদের জন্য আমার কন্যার জন্য একটা লেহেঙ্গা দেখান। তো অনেকগুলো দেখানোর পরে ভদ্রলোক বললেন যে এত কিছু দেখানোর দরকার নেই, 1,00,000 টাকার উপরে যদি কিছু থাকে তাহলে আমাকে দেখান। তো বোঝাই যাচ্ছে যে এখানে কোন জায়গায় বৃত্ত পৌঁছেছে। উনি টাকা কিনতে এসেছেন। হ্যাঁ, টাকা কিনতে, টাকা বা বৃত্ত কিনতে এসেছেন। হ্যাঁ, টাকা এক নম্বর। আর 2 নম্বর হয়তো যে একটা লোক দেখানো ব্যাপারও আছে আর কি। এই আরেকটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই একই দোকানে এক ভদ্রমহিলা প্রচুর ঈদের বাজার করেছেন এবং সেই ঈদের বাজারের জিনিসপত্র আরেকজন লোক বহন করছে। তো এসে বলছেন যে কম দামের মধ্যে কিছু আছে কি? তো ভদ্রলোক যিনি বিক্রি করছেন তিনি বলছেন যে হ্যাঁ দেখাই আপনাকে। তো দেখালো হয়তো একটা দামের মধ্যে। তখন তার জবাব হলো যে বাসার ঝি চাকরদের জন্য কোনো কিছু আছে কিনা। তো ভদ্রলোক একটু করে হয়তো 400 টাকার একটা জিনিস বললেন। তো তার উক্তিটা ছিল এত দাম, এ দামে কিনলে তো আমি ফতুর হয়ে যাব। এই ঘটনা দুটো আমি বললাম এই কারণে যে শুধু বোঝানোর জন্য, এবং ওই যে স্যার যে বৈষম্যের কথা যেটা আপনি বলছিলেন, সেইটা আর কি, যে কি পরিমাণ বৈষম্য আছে। স্যার আপনার কাছে আমি আসবো যে মোহন ভাই, আপনি এই পুরো রোজার শুরু থেকেই কিন্তু প্রথম দিকে লিখছিলেন, আপনার লেখাগুলোতে ছিল হচ্ছে যে রমজানের দ্রব্যমূল্য কি রমজানটা এবার একটু ভিন্ন রকম। হ্যাঁ, ভিন্ন রকম। আগেও কিছু পূর্বাভাস ছিল। পরবর্তীতে ঈদ বাজারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ঈদ বাজারে একদম শেষ মুহূর্তে একটু ভিড় বেড়েছে। শুরুর দিকে হয়তো একটু কম ছিল নানা কারণে। আমরা যেটা দেখি যে অনেক সময় বেতন বোনাস দেরিতে পাওয়ার উপর নির্ভর করে। আবার একটা সময় ছিল যে কেনাকাটাটা বাইরে থেকে অনেকে করে আসেন, অনেকগুলো যোগসূত্র থাকে বিষয়টা। আপনি একটু যদি এটার ব্যাখ্যা দেন। হ্যাঁ, আমি আপনি লেখার প্রসঙ্গটা বলেছিলেন, তো আমি লক্ষ্য করছিলাম যে মিডিয়াতে সেরকমভাবে ফোকাস করা হচ্ছে না ব্যাপারটা। সেজন্য আমি একটু লিখেছিলাম আর কি, যে এবারের রোজার বাজারটা একটু ভিন্ন, মানে ভোক্তাদের অভিজ্ঞতা ভিন্ন। কিন্তু আরেকটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে উৎপাদকদের। মানে আমরা যারা শহর বন্দরে থাকি তারা তো কম দামে জিনিসপত্র খেতে চাই, কিনতে চাই, কিন্তু যারা উৎপাদক, বিশেষ করে দেশে যারা উৎপাদক, যারা প্রান্তে আছে, গ্রামে আছে, তো তাদের তো বঞ্চনার ব্যাপার আছে। কৃষকদের যেমন আলুর যারা উৎপাদক তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। তারা উৎপাদন মূল্য মানে ওঠাতে পারছে না। এমনকি এটা পেঁয়াজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। হ্যাঁ, এবারে যে পেঁয়াজের দাম এবার তো প্রায় গতবারের তুলনায় 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, 30-35 টাকা। আপনার যদি মনে পড়ে যে এবার একদম শীতের মৌসুমে ফুলকপি দিয়ে শুরু। হ্যাঁ, যে তো এবার সবজির দাম অনেক কম ছিল এবং এটা মূল্যস্ফীতিতেও অবদান রেখেছে, মূল্যস্ফীতি কমানোতে। তো এবং 2 মৌসুমের সবজি একসঙ্গে বাজারে ছিল, যে কারণে সবজির দামটা কম ছিল। এখনও সবজির দাম কিছু ব্যতিক্রম বাদে কম, মানে শসা,
তারপরে লেবুর সিজন না এটা, লেবু দাম দিয়ে কিনলেও রস পাওয়া যাচ্ছে না, কারণটা হচ্ছে লেবুর সিজন না। তবু লেবুর চাহিদা বেশি, দাম বেড়েছে। কিছু লেবু মনে হয় ইম্পোর্ট করা যেত, এটা আমি মনে করি যে লেবু কিন্তু ইম্পোর্ট হয়, যেমন আমেরিকাতেই লেবু ইম্পোর্ট হয়, পার্শ্ববর্তী স্যার মেক্সিকো থেকে। মেক্সিকো সবচেয়ে ভালো লেবু উৎপাদন করে সম্ভবত। তো আমরাও বোধহয় লেবু আনতে পারতাম কিছু আর কি, তাহলে হয়তো বাজেটটা, এটা এই রমজানের অভিজ্ঞতা। 15 রোজার পর থেকে কিন্তু কেনাকাটাটা অন্যদিকে চলে যায়, যেটা আপনি বলছিলেন যে পোশাক, জুতা, কসমেটিক্স এসব দিকে চলে যায়, এমনকি শাড়ি লুঙ্গি দিকে চলে যাচ্ছে। তো জাকাতের কাপড় কিন্তু একটা বড় বাজার। জাকাতের কাপড় স্যার যেটা বলছিলেন যে ওই যে ফতুর হয়ে যাব, জি হ্যাঁ, তো এই উপহার দেওয়াটা কিন্তু বেড়েছে আমাদের সোসাইটিতে। স্যার বৈষম্যের কথা বলছিলেন, এটা যেমন আছে, আবার এই সম্পদশালীদের তরফ থেকে কিন্তু বিতরণ, জাকাত বিতরণ, ফিতরা বিতরণ, এটা একটা বড় অর্থনীতি, উপহার বিনিময়, এটা এই অর্থনীতিও বড় হচ্ছে। তো তবে আমি একটু বলতে চাই যে আমাদের দেশে কিন্তু এই ঈদের অর্থনীতি অনেক বড় হয়েছে কালক্রমে, কিন্তু এটা নিয়ে গবেষণা তেমন নাই। আমরা এখনও কিন্তু ঈদের অর্থনীতির সাইজ কি জানি না। ওই দোকান মালিক সমিতি কি বলল সেটা হচ্ছে আমাদের সোর্স, এফবিসিসিআই কি বলল সেটা হচ্ছে আমাদের সোর্স, আর কোরবানিতে যে আমাদের ট্যানারি মালিকরা কি বললো, হ্যাঁ ওটা দিয়ে আমরা করি, গণনা করি যে কত কোরবানি হলো। তো এটা কোয়ালিটি রিসার্চ হওয়া উচিত। এমনকি এফবিসিসিআই বা দোকান মালিক সমিতি তারা আমাদের স্বাধীন স্বতন্ত্র যেসব গবেষণা সংস্থা আছে তাদেরকে দিয়ে এগুলো গবেষণা করাতে পারে যে ট্রেন্ডগুলো কি, তাই না? কারণ এই পোশাকের বেচাকেনা কিন্তু এই সময়ে সারা বছরের অর্ধেক বেচাকেনা এই সময় হয়ে যায়। যাতায়াতেরও একটা অবশ্যই ট্রান্সপোর্টেশন খাতেও সেখানেও একটা ব্যাপক লেনদেন হয়। আচ্ছা, আমি একটু স্যারের কাছে আবার যেতে চাই, বৈষম্য নিয়ে কথা হচ্ছে তো, যে আমরা এইটা খুব নিয়মিত আমরা দেখছি স্যার, যে রমজানের শুরু থেকেই শুরু হয় যে আমাদের যারা এই যে পোশাক যারা তৈরি করেন আর কি, তারা এই তৈরি পোশাকের যে মালিকরা, তারা তাদের শ্রমিকদেরকে টাকাটা দিতে চান না বেতন বোনাসের জন্য, তাদেরকে প্রতিবারই পথে নামতে হয়, একদম শেষ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ লাগে, বিজিএমএ। এবার আমরা দেখলাম যে বলা হয়েছে যে কেউ কেউ গাড়ি বিক্রি করে দিয়েছে, পরবর্তীতে দেখা গেল যে না, ঘটনা সত্য না, অনেকে পায়নি। নিশ্চয়ই আমার মনে হয় যে এটা তো একটা জাতীয় লজ্জার ব্যাপার যে কাজ করেছেন পোশাক শিল্প, তাদের অবদান রেখেছে, এবং যেই পোশাক শিল্প নিয়ে আমরা গর্ব করি যে এত বেশি বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে, হ্যাঁ এটা গর্ব করি। তবে একটা কথা বলতে চাই, এটা কিন্তু শুধুমাত্র পোশাক শিল্পের কর্মীদের ক্ষেত্রেই সত্য নয়, অনেক শিক্ষকেরাও কিন্তু দীর্ঘদিন বেতন পাচ্ছেন এবং প্রায় 3-4 মাসের বকেয়া বেতন তাদেরকে দেওয়া হচ্ছে না। স্যার মিডিয়ারও একাংশে বেতনের সংকট আছে, বেতনের সংকট। তা এখন বেতন ব্যাপারটা এটা তো ঈদের সঙ্গে কোনো জড়িত না, এটা তো প্রথাগতভাবে চলেই আসবে যে প্রত্যেক মাসের শেষে বেতন পাবে। বোনাস কি পাবে বা তার অতিরিক্ত কি পাবে সেটা ব্যাপার, কিন্তু একজন শিক্ষক যদি 3-4 মাস বেতন না পান, তাহলে আমরা এটা কি দিয়ে এটার যৌক্তিকতা বিচার করব? পোশাক শ্রমিকদেরকে কেন পথে নামতে হবে? প্রতি বছরই নামতে হচ্ছে। এবং আমরা এটা জানি যে পোশাক শিল্পে যারা উৎপাদক আছেন তাদের নিশ্চয়ই এমন অবস্থায় যাননি যে শ্রমিকদের বেতন দেওয়ার মতো অবস্থা তাদের নেই, তাদের তো অন্য ব্যবসাও আছে, অন্য ব্যবসা আছে। এবং আমরা জানি যে তাদের বিত্তশালী তারা, বা কোনো না কোনোভাবে তারা নিশ্চয়ই বেতন দিবে, এবং সরকারের প্রণোদনাও থেকেও তারা বঞ্চিত না, নানা রকম যে প্রণোদনা থেকেও তারা বঞ্চিত। এবারও বোধহয় শোনা গেল যে 2250 কোটি টাকা বোধহয় এই প্রণোদনা বাবদ দেওয়া হয়েছে যাতে বেতন বোনাস বকেয়া না থাকে। হ্যাঁ নিশ্চয়ই। তো এটার আমি কোনো কারণ খুঁজে পাই না, এটা কি কারণে হচ্ছে, এটা যে তাদের সামর্থ্য নেই তা তো মনে হয় না, কিন্তু এটা কি একটা মানসিকতা যে দেওয়া হবে না বা তাদেরকে চাপের মুখে রাখা হবে, এটা কেন? কারণ এটা কিন্তু কোভিডের সময় আমরা দেখেছি একই ব্যাপার, যখন তাদেরকে বেতন দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই মানুষগুলোকে, এবং তাদেরকে বাড়িতে চলে যেতে বলা, আবার ফেরত কাজে ফেরানো, এটা কিন্তু আমরা দেখেছি। তো এখন এটা হতে পারে যে একটা পুঁজিবাদী সমাজে শ্রমিকের উপর একটা চাপ বজায় রাখা, সেটা একটা কারণ হতে পারে। তবে আমার মনে হয় যে এখানে সরকারের একটা বিরাট রকমের ভূমিকা আছে, এবং সরকার যদি সেই রকমের ব্যবস্থা নেয়, বলা হয়েছিল যে তারা যদি না দিতে পারে তাহলে তাদের যে সম্পদ যেগুলো আছে সেগুলো বিক্রি করেও তো তারা দিতে পারে। তো সেই জাতীয় একটা আমার মনে হয় যে একটা চাপ সৃষ্টি করার দরকার আছে, কিন্তু শুধু সরকার নয়, এটা একটা সামাজিক আন্দোলনও হওয়া দরকার। এবং আমরা হয়তো আলাদাভাবে নানান জায়গায় ক্ষুদ্রভাবে বলছি এই
পোশাক শিল্পে যারা কাজ করছেন, কিন্তু বড় আকারে বড় একটা কণ্ঠ নিয়ে এখন পর্যন্ত আমি দেখছি না কোনো জায়গায় যে এটা নিয়ে একটা সোচ্চার একটা হচ্ছে। হ্যাঁ, সংবাদপত্রে এটার উপরে সংবাদ হচ্ছে, হয়তো রেডিও টেলিভিশনেও বলা হচ্ছে, কিন্তু এটা তো একটা সামাজিক আন্দোলনের বিষয় যে কেন শ্রমিককে তার বেতন থেকে বঞ্চিত করা হবে। এবং সামাজিক আন্দোলনের ক্ষেত্রে আমরা তারপরে দেখছি যে সাধারণ কিছু মানুষ বেতন মানে কিন্তু স্যার বকেয়া বেতনও দেওয়া হচ্ছে না না, আমি সেটা বলছি। এবং চলতি মাসের 15 তারিখ পর্যন্ত বেতন দেওয়ার কথা, মানে চলতি মাসের 15 তারিখের বেতন দেওয়ার কথা ছিল এই 20 রমজান পর্যন্ত, এবং উল্লেখযোগ্য সংখ্যক গার্মেন্টস মালিকরা সেটা দিতে পারেননি। এবং এই যে এখানে আবার একটু আমরা ঈদের মধ্যে ওই আলাপটাও করতে পারি যে দেখেন তাদের যে ন্যূনতম মজুরি সেটা নিয়েও তো কত রকম বৈঠক এবং দর কষাকষি হলো। হ্যাঁ, ন্যূনতম মজুরি এবং ন্যূনতম মজুরি বাড়ানো যাবে না, বাড়ালে অনেক গার্মেন্টস বসে পড়বে, এইসব কথা বলা হলো, তাই না? আমরা একটু লক্ষ্য করবো স্যার যেটা বলছিলেন, পোশাক খাতের বাইরেও কিন্তু সংকট আছে এবং সংকট বেশি। আমি পত্রিকায় রিপোর্ট দেখছিলাম যে ওখানে এই চলতি মাসের বেতন, বকেয়া বেতন, বোনাস না দেওয়ার প্রবণতা বেশি, অপেক্ষাকৃত বেশি, এবং এগুলো কিন্তু চট্টগ্রামে, খুলনায়, কুমিল্লায়, সিলেটে অনেক শিল্প আছে। শিল্প পুলিশদের তরফ থেকে আমরা খবরগুলো পাচ্ছি যে এবার শিল্প পুলিশ উদ্যোগী হয়ে খবরগুলো দিচ্ছে, এবং এটা একটা ভালো যে সরকার একটু উদ্যোগী মনে হচ্ছে। আমাদের শ্রম উপদেষ্টা উনি বক্তব্য দিচ্ছেন এবং উনি একটু চাপ সৃষ্টি করছেন। আমরা লক্ষ্য করব 12 না 15 জন পোশাক মালিককে বোধহয় ভ্রমণ নিষেধাজ্ঞা, 12 জন যে বেতন না দিয়ে যেতে পারবে না কোথাও, তাই না? তো এই স্টেপসগুলো থাকা দরকার সরকারের তরফ থেকে। আর এই সরকার তো অন্তর্বর্তী সরকার, তাদের অত দলীয় রাজনৈতিক বিবেচনা থাকার কথা না। তো তারপরেও আমরা আশা করেছিলাম যে এই সময়ে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, কিন্তু সেটা খুব একটা লক্ষ্য করা যায় না। আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলেন, আমরা একটা মানে জ্যোতি চিহ্ন দিতে হবে আলাপে, যে বিরতিতে যেতে হবে। ফিরে এসে একটু স্যারের কাছে যেতে চাই যে উৎসবে কেন্দ্র করে এই যে অন্তর্বর্তী সরকার, তাদের ক্ষেত্রে কিন্তু রেমিটেন্স আসছে প্রচুর। সেই জায়গায় কিন্তু সরকারের একটা পুষ্টি, অর্থনীতির যে পুষ্টি, সেটা কিন্তু একটা ভালো জায়গায় যাচ্ছে। এটা নিয়ে স্যার আপনার কাছ থেকে কথা শুনবো বিরতি থেকে ফিরে। স্যার, এই যে বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে ঈদে বা উৎসবে যে ঘরে ঘরে যে আনন্দ, সেই আনন্দ, কারণ আমাদের প্রায় সব জেলাতেই কিন্তু এখন রেমিটেন্সের গ্রাম, রেমিটেন্সের শহর হয়ে গিয়েছে। এবং সেখানে এবারে যে উৎসব, যেমন সাধারণত যেটা দেখা যায় যে রোজার আগে এক ধরনের রেমিটেন্স আসে, আবার ঈদের আগে আগে আসে, সেটার কিন্তু প্রভাবটা বেড়েছে। হ্যাঁ, আমার মনে হয় যে এবছর তো আমরা জানি যে এই মার্চ মাসেই যখন শেষ হবে মার্চ মাস, মোটামুটিভাবে 300 কোটি, $3 বিলিয়ন ডলার কিন্তু আমরা পাবো। তো এই যে একটা বিপুল অঙ্কের অর্থ আমাদের অর্থনীতিতে আসছে, প্রথম কারণ এটা আসছে কারণ এটা কিন্তু বৈধভাবে আসছে, এবং যেহেতু বহু জায়গায় এই অর্থ পাচার বা অর্থ পাচারকারী যে প্রক্রিয়া সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, থেকে বৈধভাবেই আসছে। এবং এই মার্চ মাসে এত বেশি এসছে যেটা ঐতিহাসিক। এটার একটা কারণ হচ্ছে যে ঈদের উৎসব, প্রত্যেকেই তার পরিবারকে অর্থ পাঠাচ্ছেন, তারা সশরীরে না আসতে পারলেও যাতে ঈদের উৎসবটা পরিবারের জন্য ভালো হয়। এটার একটা দুটো দিক আছে, একটা হচ্ছে যে উৎসবের দিক, যার প্রত্যেকে উৎসব পালন করতে পারছেন। আরেকটা যেটা আমি বলেছিলাম যে বৈষম্যের দিকটাও কিন্তু অনেকটা কমে আসতে পারে, কারণ যেই পরিবারের কাছে যাচ্ছে এই অর্থগুলো, সেই পরিবারগুলো কিন্তু ঈদের আনন্দকে অনেকটাই বড় করে করতে পারবেন, এবং এটা বিভিন্ন জেলায় যাচ্ছে। এবং আমার মনে হয় যে এই ধারাটা অব্যাহত রাখা দরকার, যে এই অর্থে যে আগামী মাসেও, যেমন এপ্রিলে কিংবা মে মাসেও যদিও ঈদ উৎসব থাকবে না, কিন্তু আমরা আশা করব যে এই যে বাইরে থেকে অর্থ প্রবাহ যেটা আসছে সেটা একটা উল্লেখযোগ্য পরিমাণ হবে। এটা আমি বলতে চাচ্ছি এই জন্য যে আমাদের কিন্তু বৈদেশিক মজুদটাকে একটা ন্যূনতম জায়গায় নিয়ে যাবে, যেটা 25 বিলিয়নের মতো হয়েছে, তো 25 বিলিয়নের জায়গায় রাখতে হবে। কারণ এটা একটা হচ্ছে যে বৈদেশিক, এটা স্যার বাংলাদেশ ব্যাংকের হিসাব, আর IMF এর হিসাবে বোধহয় $20 বিলিয়ন এরকম, কারণ তাদের ওই হিসাবের যে পদ্ধতির মধ্যে পদ্ধতিগত BPM6, হ্যাঁ, এটা একটা ফারাক আছে। কিন্তু এটা রাখতে হবে এই কারণে যে শুধুমাত্র যে আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন তা নয়, এই বৈদেশিক মুদ্রা আমাদের কোন পর্যায়ে আছে এটা কিন্তু একটা সরকারের প্রতি আস্থার একটা বড় নির্ণায়ক।
এবং যখনই বৈদেশিক মুদ্রাটা যে পরিমাণে থাকা দরকার তার নিচে চলে যায়, তখন একটা আমরা দেখতে পারি যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এবং একটা অনাস্থা বা একটা ভয় বা একটা শঙ্কার। আপনার সঙ্গের কথা বলে তো স্যার, যে আমরা শুনছিলাম যে যদি আমরা অগাস্টের কথা বলি, জুলাই আগস্টের আগে শুনেছিলাম যে প্রবাসী শ্রমিকরা যে দেশগুলোতে থাকে তার বাইরে ইউরোপ বা আমেরিকা থেকে ওইভাবে রেমিটেন্স আসছিল না, কিন্তু এখন নাকি আবার ওখান থেকে বেশি আসছে। ওখান থেকে বেশি আসছে আমেরিকা বা ইউরোপের দেশগুলো থেকে। হ্যাঁ, সেটা তো যে আপনি আস্থা শব্দটা বললেন, তো হ্যাঁ, সেটা একটা না নিশ্চয়ই ওইটা একটা আস্থার ব্যাপার আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সময় কিন্তু আমাদের যারা অদক্ষ শ্রমিক সবই প্রায় মধ্যপ্রাচ্যে ছিলেন, কিন্তু এখন কিন্তু ইউরোপে অদক্ষ শ্রমিকেরা ইউরোপে যাচ্ছেন, বিশেষত স্পেনে, ইতালিতে, এরা কিন্তু অনেক, ফ্রান্সে, পর্তুগালে এরা কিন্তু অনেক বেশি যাচ্ছেন। এখন এই কথাটা মনে রাখা দরকার যে মূলত এখানে যে অর্থ প্রবাহ আসে সেটা কিন্তু অদক্ষ শ্রমিকদের কাছ থেকে, যারা পেশাজীবী বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা এটা তাদের ভোগের কাজেই বেশি লাগান। তারা স্যার ফ্যামিলির জন্যই দেশের বাইরে। হ্যাঁ, সেইটাই তো। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে প্রবণতাটা দেখতে পাচ্ছি যে ইউরোপ থেকেও অর্থ প্রবাহ আসছে, একটা কারণ আস্থা। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি যেটা মনে করি যে এখন বৈধ পথে আসার যে ব্যাপারটি সেটার উপরেও আস্থা আসছে, এবং সেই প্রক্রিয়াটিও হয়তো আরও ভালো কাজ করছে। আমি আমার কাছে যেতে চাই যে এই যে উৎসবের কথা তো আমরা বলছি যে ঈদ উদযাপন, সেই জায়গা থেকে যে এই রেমিটেন্স যেটা আসছে সেটা কতটা আসলে আমাদের এই যে জনপদগুলোতে, আমরা গ্রামগঞ্জ বা শহরে যে উন্নয়ন খাতে বা বিনিয়োগের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে কতটা ব্যবহার হয়, সেটা একটা প্রশ্ন, যে এই রেমিটেন্সের টাকা আমরা কোথায় ব্যবহার করছি। এটা যদি ব্যক্তিগত ভোগে বেশি চলে যায় সেটা একটু দুর্ভাগ্য, জামা কাপড়ে চলে যাচ্ছে সেটা একটু দুর্ভাগ্যজনক হবে। তবে ঈদের আগে যে রেমিটেন্সটা আসে এটা তো মূলত ব্যক্তিগত ভোগেই যায়, ব্যক্তিগত পারিবারিক। হ্যাঁ, এটা উদযাপনেই যাচ্ছে। এবং এটা আবার শিল্প খাত এবং সেবা খাতকে উৎসাহিত করে এবং তাদের পণ্য বিক্রি বাড়ে এবং ওই খাতে কর্মসংস্থান হয়, তাই না? ঈদের আগে আমরা দেখব যে কিছু অস্থায়ী কর্মসংস্থান হয়, যেমন এক দর্জির দোকানে আরো 2 জন দর্জি যুক্ত হন, তাই না? এবং 7 রমজানের পর কিন্তু কেউ ওই পাঞ্জাবি বানাতে বা ব্লাউজ বানাতে নেবেই না, এবং নিলে বাড়তি টাকা নেবে 1000 টাকা। আমি অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। তো এটা হয়। আরেকটা হচ্ছে যে অন্যান্য খাতেও, যেমন জুতা তৈরির খাতেও অতিরিক্ত বিনিয়োগ হয়। তারপর সারা দেশে যে পোশাকগুলো সাপ্লাই করা হয় সেগুলো কিন্তু মূলত ঢাকার, পুরনো ঢাকার এই যে নদীর এপারে ওপারে যেসব ছোট ছোট কারখানা গড়ে উঠেছে, যেগুলোকে আমরা লোকাল গার্মেন্টস বলি, সেখানে কিন্তু 2-3 মাস আগ থেকে কর্মকাণ্ড শুরু হয়। বিদ্যুতের ব্যবহার বাড়ে, সেখানে শ্রমশক্তির ব্যবহার বাড়ে এবং পুঁজি বিনিয়োগ বাড়ে। ব্যাংকও কিন্তু অ্যাক্টিভিটি বাড়ায়, ব্যাংকের লোন ডিসবার্সমেন্ট বাড়ে, তাই না? তো এবং ব্যাংক ভালো ব্যবসা করে, এটা ওই রেমিটেন্সের ব্যবসাও বাড়ে, এটাও তো ব্যবসা ব্যাংকের। তো ব্যাংকগুলো কিন্তু একসময় দেখা যেত যে কাড়াকাড়ি করে রেমিটেন্স নিচ্ছে, কারণ রেমিটেন্স খুব আসতো না। এখন কিন্তু সেই কাড়াকাড়িটা নাই, ফলে এই এক্সচেঞ্জ রেটটাও স্থিতিশীল আছে অনেক। এবং আমরা যে এই রমজানে দেখলাম যে আমদানিকৃত জিনিসপত্রের দাম স্থিতিশীল কিংবা নিম্নগামী, এর একটা প্রধান কারণ হচ্ছে যে ডলার রেটটা কিন্তু স্থিতিশীল ছিল এবং আন্তর্জাতিক বাজারেও অনুকূল ছিল, 2-1টা ব্যতিক্রম বাদে। তো ফলে এর সুফল আমরা পেয়েছি। আরেকটা জিনিস বলতে হবে যে সরকারের একটা কন্ট্রিবিউশন ছিল, সেটা হচ্ছে সরকার অনেক আগে 2-3 মাস আগে থেকে কিন্তু কর শুল্ক কমিয়েছিল বেশ কিছু পণ্য, চিনি, সয়াবিন তেল, তাই না, ডাল, যেগুলোর চাহিদা রোজায় বাড়ে। অন্য সময় কিন্তু এগুলোর চাহিদা, যেমন ছোলার চাহিদা অন্য সময় থাকেই না অলমোস্ট, তাই না? এবং কিছু পণ্যের চাহিদা দ্বিগুণ হয়ে যায়, যেমন চিনির চাহিদা, খেজুর, ছোলা, এগুলোর দ্বিগুণ হলেও আমরা দেখব চিনির দাম কিন্তু গতবারের চেয়ে কমেছে, 15-20 টাকা কমেছে, অনেক পণ্যের দাম কমেছে। তো এতে মানুষের জীবনে একটু স্বস্তি আছে। কিন্তু আমরা লক্ষ্য করব যে ঈদের আগ দিয়ে কিন্তু আবার জিনিসপত্রের দামের বৃদ্ধি, যেমন মাংসের দাম বেড়ে যাওয়া, এটা চাহিদার কারণেই হচ্ছে। সেটা তো সবসময়, এটা তো স্বভাবগত। আমি একটু যে ঈদ উৎসবের অর্থনীতির কথা বলছি, তো ঈদ উৎসবের অর্থনৈতিক কূটনীতি আছে একটা, মনে হয় সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমরা ঈদ আসলে পর যেটা হয় যে আমরা প্রতিবেশী দেশগুলোতে বা আশপাশের এই অঞ্চলে কেনাকাটা করতে আমাদের একটা শ্রেণী যেত এবং নিম্ন মধ্যবিত্ত তো যেতই, সেই প্রবণতাটা এবার কমেছে। ওই সব দেশের কাপড় আমাদের বাজার দখল করে ফেলতো। এবার
এবার হয়তো আমাদের প্রতিবেশী একদম যে স্থল প্রতিবেশী তার কাপড় কম এসেছে, একটু দূরবর্তী একটু প্রতিবেশী। দূরবর্তী প্রতিবেশীর কাপড়ে আমাদের বাজার 6 লাভ হয়েছে। এটা বাজারের যে খবর সেই জায়গা থেকে, সেই কূটনীতি নিয়ে যদি স্যার বলেন। না, আমার মনে হয় যে ওই একটা সময় ছিল যখন আমরা বলি যে ঈদ ভ্রমণ, মানে কাপড় কেনার জন্য প্রতিবেশী রাষ্ট্রে যাওয়াটা কিন্তু একেবারে স্বাভাবিক ব্যাপার ছিল, এবং যে কথাটি আপনি বললেন যে মধ্যবিত্ত উচ্চবিত্তের মানুষও যেত। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই অর্থনীতিতে কাপড়, পোশাক বা অন্যান্য জিনিসের একটা বৈচিত্র্যকরণ হয়েছে, এবং পোশাক বা কাপড়ের মানও কিন্তু অনেক বেড়েছে। এবং আমি বিভিন্ন বিপণী কেন্দ্রে বা রাস্তার পাশে যেটা দেখি সেটা হচ্ছে যে স্থানীয় যে কাপড় চোপড় তৈরি হচ্ছে সেটার কিন্তু একটা বড় চাহিদা, মানে আমাদের দেশজ যে কাপড়, দেশজ যে কাপড় আছে, বিশেষত মেয়েদের কাপড়ের ক্ষেত্রে কিন্তু শাড়ি হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে ইত্যাদি। আরেকটা বাজার যেটা বললাম যে পথে ঘাটে, সেখানে যেগুলো আসে সেগুলো আমদানিকৃত, এবং সেটা প্রতিবেশী রাষ্ট্র থেকে নয়, সেটা হয়তো যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে বিভিন্ন জিনিস আমদানি হয়, তো সেইখান যে আছে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আরও নতুন নতুন কাপড় চোপড় বা এই জাতীয় পণ্য এটা উৎপাদিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে। বড় উৎপাদকেরা তো আছেনই, বড় বিপণী কেন্দ্রগুলো আছেন, কিন্তু যেটা মামুন বলল যে এই যে ছোট ছোট ক্ষুদ্র যে সমস্ত উৎপাদক আছেন যারা পোশাক শিল্পে কাজ করেন বা বিভিন্ন পোশাক মানে বানান, তাদের কিন্তু যে যোগান সেটা কিন্তু বেড়ে গেছে। তো এই বছর অন্তত আমি ঘুরে ফিরে যেটা দেখেছি যে দেশজ পণ্যের চাহিদা কিন্তু বেড়েছে, এবং এই যে দেশজ পণ্যের চাহিদা বেড়েছে, এবং আমাদের যে স্থানীয় যে দোকানগুলো আছে তারা ক্রেতা পেয়েছে অপেক্ষাকৃত, মানে ওই ক্রেতারা তো আর বাইরে যায়নি খুব পারছেন। একটা। আবার আরেকটা ব্যাপার আছে যে আসলে একদম সরাসরি বললে পরে যে একেবারে পাশের দেশে যাওয়ার ব্যাপারে তো এখন নানান রকমের বিধিনিষেধ আছে, হ্যাঁ, অত সহজ না। ভিসা পাওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু ভারতীয় পণ্য ভালোই এসছে। আমি পত্রপত্রিকার রিপোর্ট যা দেখলাম, একেবারে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানি পণ্যে সয়লাভ, ভারতীয় পণ্য নাই, বিষয়টা এরকম না। কিংবা ওদের নিউ মার্কেট মানে বসে আছে, ওদের ব্যবসা ক্ষতিগ্রস্ত, কিন্তু ওরা যারা সাপ্লায়ার, এরা কিন্তু বাংলাদেশে সাপ্লাই করেছে, যেমন 3 পিস, 2 পিস, তারপরে হচ্ছে পাঞ্জাবি, এগুলো ভারতীয় পণ্য যথেষ্ট এসছে। পাকিস্তান থেকে আসা বেড়েছে, এবং পাকিস্তানি পণ্যের ব্যাপারে আগ্রহ বেড়েছে, এটা মানে আমরা জানতে পারছি। তো এর কিছু রাজনৈতিক অর্থনীতির দিক আছে। তো আরেকটা হলো যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ভারতীয় পাকিস্তানি পণ্য বলে দেশীয় উৎপাদিত পণ্য কিন্তু বিক্রি হচ্ছে, মানে ট্যাগ লাগিয়ে। এগুলো এই যে ভোক্তা অধিদপ্তর বেশ তৎপর, এবার দেখলাম অনেক ভিডিও কন্টেন্ট ফেসবুকে গেলে দেখা যায় যে তারা গিয়ে ধরছে, এবং ট্যাগ পাওয়া যায় কিনতে 40 পয়সা 60 পয়সায়, ওই ট্যাগের কারণে দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আছে, ট্যাগেরও একটা ব্যাপার আছে। আর এই জায়গায় মাউন্ট ভাই, আপনি যেহেতু ওই জায়গায় ভোক্তা অধিকারের কথা বলেন, আবার এটাও দেখা যাচ্ছে যে পণ্যটা যেই দামে উৎপাদন খরচ তার চেয়ে কয়েক গুণ বেশি রাখা হচ্ছে। হ্যাঁ, এখানে ওই যে আমদানি কৃত পণ্য এবং রিটেইল পণ্য, এর মধ্যে অনেক গ্যাপ দেখা যাচ্ছে। কিংবা দেশে উৎপাদিত যে মানে দেশে যে উৎপাদন করছে, যে সাতক্ষীরাতে বা সিরাজগঞ্জে যে সে দাম পাচ্ছে না, ওই দামটা পাচ্ছে যে চূড়ান্ত বিক্রেতা যে সে দাম পাচ্ছে এখানকার বিপণী কেন্দ্রে। এখন এটা তো অন্য ক্ষেত্রেও দেখা যায়। এটা যেমন দুধের বাজারে, দুধের প্রসঙ্গটা আমি বলি, ঈদ চলে এসছে, দুধের চাহিদা, তরল দুধের চাহিদা এবং গুঁড়া দুধের চাহিদা তো বাড়বে, সেমাই ইত্যাদি। দুধের দাম কিন্তু বেড়েছে শেষ সময়। মিলভিটা বোধহয় 10 টাকা বাড়িয়েছে, 90 টাকা ছিল লিটার, 100 টাকা করেছে। অন্যরা আগে বাড়িয়েছিল, এরা পরে বাড়িয়েছে। তো কিন্তু পাশাপাশি আমরা দেখব যাদের কাছ থেকে দুধটা আহরণ করা হয়, খামারি, তারা কিন্তু এই দামের হিসাব পাচ্ছে না। হ্যাঁ, তো এইটা ওই ক্ষেত্রেও আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ওই দুধে ফ্যাট কম এই কথা বলে তাদের কাছ থেকে আরও কম দামে দুধ সংগ্রহ করা হচ্ছে, যেহেতু তাদের দুধ জমিয়ে রাখার মানে ধরে রাখার ক্ষমতা নেই, এগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই না? এটা তো প্রিজার্ভ করতে হয়। তো এইসব দিকে আসলে পলিসি মেকারদের নজর দেওয়া দরকার। আর আপনি যেটা বলছিলেন যে স্থানীয় উদ্যোক্তা এবং স্থানীয় কারিগর তারা বঞ্চিত হচ্ছে, এবং ওই পণ্যটা আমদানিকৃত পণ্য বলে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে, দ্বিগুণ 4 গুণ দামেও বিক্রি হচ্ছে। তো আমরা আশা করব যে এটা খুব মূল প্রবণতা না, সাধারণ বিচ্ছিন্ন প্রবণতা এগুলো। আরেকটা হলো যে আমাদের স্থানীয়, স্যার যেটা বলছিলেন যে স্থানীয় উদ্যোক্তাদের কিন্তু কন্ট্রিবিউশন বাড়ছে, এই যে মানে ঈদের বাজারে মফস্বলে বিক্রি কিন্তু
বেড়েছে। এবং এই যে এটা তো ঠিক, জেলা শহরে এখন সবই পাওয়া যাচ্ছে, এটা রেমিটেন্সের রেমিটেন্সের প্রভাব, যে তাদেরকে ঢাকামুখী হতে হচ্ছে। হ্যাঁ, হতে হচ্ছে না। সে তার ওই জেলা শহর, জেলা শহরে এই জন্য কিন্তু শুধু ঢাকার বাজার যদি আমরা দেখি তাহলে হতাশ হতে হবে হ্যাঁ। যে ঢাকায় বেচা বিক্রি নাই। আসলে কিন্তু বেচা বিক্রিটা ডিস্ট্রিবিউশন হয়ে না, যাচ্ছে। আমি ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখা গেল যে প্রত্যেকটা, যে কারণে যে ঢাকা থেকে তো সবাই এখন ওখানে গিয়ে কেনাকাটা করছে। এখান থেকে আর বহন করে না নিয়ে যে ওখানে কেনাকাটা, নিজের শহরে কিনছে, ওখানে ওইটাই পাওয়া যাচ্ছে, যেটা বনানীর শোরুমে পাওয়া যাচ্ছে, ওটা ওই জেলা শহরে আছে, যেহেতু একই আউটলেট। একই আউটলেট আছে। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে স্যারের কাছ থেকে শুরু করতে চাই যে এই যে আমরা উৎসবের অর্থনীতি নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে উৎসবের যে রং, আমরা বৈষম্যের কথা বলছি, রূপান্তরিত হয়েছে উৎসবের অনেক কিছু, সেই রংটা কি কোনো ফিকে হলো কিনা বা গাঢ় হলো, সেটা কতটা আরোপিত চাকচিক্যময়, এটা একটু শুনবো স্যার। আমরা বিরতি থেকে ফিরে আসি। বিরতিতে যাওয়ার আগে স্যার বলছিলাম যে উৎসবের রং, এই রঙের রূপান্তর আপনি দেখছেন কিনা, যে যে চাকচিক্য বা জৌলুস যেটা দেখছি, সেটা আসলে কতটা কি বলবো, মানে খাদহীন। একটা হচ্ছে যে ঈদ উৎসবের একটা আছে সার্বজনীন রং, সার্বজনীন, হ্যাঁ। সব সময় ছিল। এটা আমরা যখন ছোট ছিলাম তখনও ছিল, তার পরবর্তী সময়েও ছিল, এখনও আছে। এই যে চাঁদ রাতে আনন্দ করা এবং সবাই মিলে আনন্দ করা, সেটা তখনও ছিল। তবে আমার মনে হয় যে এই উৎসবের রঙের একটা ব্যাপারটা তো হচ্ছে ব্যক্তিগত, আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু আমরা যেটাকে বলি যূথবদ্ধভাবে। এবং আমরা যখন ছোট ছিলাম তখন উৎসবের রঙটা খুব গাঢ় হয়ে যেত, কারণ আমরা পাড়ায় পাড়ায় বিভক্ত ছিলাম, এবং বিশেষত চাঁদ রাতে এই পাড়ায় পাড়ায় বন্ধুবান্ধব মিলে চাঁদ রাত থেকে উদযাপন করা, মলার আড্ডা, হ্যাঁ আড্ডা। তাছাড়া যখন বাজার হতো, তখনকার দিনে তো বাজার সেই রকমই ছিল, সব ভাই বোন মিলে বাবার সঙ্গে যাওয়া এবং কেনাকাটা করা। এবং এটা তো আমরা প্রত্যেকেই জানি যে উৎসবের রং সবচেয়ে গাঢ় হচ্ছে শিশুদের কাছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের কাছে। তা আমার মনে হয় যে সেই উৎসবের রঙের মধ্যে পার্থক্য যেটা এসছে, সেটা হচ্ছে যে যে আমি বিভাজনের কথা যেটা বললাম, যেহেতু আমাদের শ্রেণীগত বিভাজন এখন অনেক বড়, দূরত্ব বেড়েছে, অনেক দূরত্ব বেড়েছে। যারা বিত্তশালী তারা মানে কি বলবো, অস্বাভাবিক রকমের বিত্তশালী। আবার যারা নিচের দিকে আছেন তাদের ক্ষেত্রে বলা চলে যে তারা একেবারে দুস্থ নন, এবং তারাও একটু এগিয়েছেন, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাজারও বিভাজিত, যে বাজারটাও বিভাজিত হয়েছে। তো উপরের দিকে রং কম বা বেশি, বা নিচের দিকে রং কম বা বেশি, আমি মনে করি যে উৎসবের রংটা পরিবর্তিত সময়েও এখনও যথেষ্ট পরিমাণে গাঢ় আছে। তবে গাঢ়ত্বের যে কারণগুলো থাকে, যেটা আমি বললাম যে যূথবদ্ধভাবে পাড়ায় বা মহল্লার মধ্যে যে উৎসবটাকে পালন করা, সেই জায়গায় হয়তো এটা অনেকটা ফিকে হয়। আর আপনি যে সার্বজনীন একটা কথা বললেন, তো আমরা উৎসবকে সার্বজনীনই বলি, সেক্ষেত্রে যে মহল্লা, পাড়া বা গ্রাম শহরে সবাইকে নিয়ে, সব ধর্ম মত, হ্যাঁ, সেইটার একটা বড় ব্যাপার আছে। কারণ আসলে আমরা যেটা বলে থাকি যে ধর্মটা মানে প্রত্যেকের নিজস্ব, কিন্তু উৎসবটা তো সবাই পালন করতে পারে। এই ঈদ উৎসবেও আমার মনে হয় যে সবাইকে নিয়ে যে উৎসবটা করা, কারণ ঈদ তো শুধু উৎসবের নয়, ঈদ শুধু কেনাকাটার নয়, ঈদ শুধু অর্থনীতির নয়, ঈদ ভ্রাতৃত্বের এবং সৌহার্দ্যের। এবং সেই ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বিশেষত একটা সম্প্রদায়ের মধ্যে, একটা সমাজের মধ্যে গড়ে তোলার ব্যাপারে উৎসবের একটা ভূমিকা থাকে। কারণ এই উৎসবে কিন্তু শুধু ঈদ বলে নয়, যে পুজোর সময়েও অন্যান্য ধর্মাবলম্বীরা সেখানে অংশগ্রহণ করেন। ঈদের সময় আমরা দেখেছি যে আমরা এটা পালন করি। কোরবানির সময় অনেক বাড়িতেই দেখা গেছে যে হয়তো বাজারে গিয়ে মানে খাসি বা অন্য মাংস কিনে নিয়ে আসা হয়েছে, যাতে অন্য ধর্মাবলম্বীদেরকে আপ্যায়ন করা যায়। তা আমার মনে হয় যে উৎসবের এই রঙটা ঠিকই থাকবে। তবে একটা ব্যাপারে আমার একটু মানে ভিন্ন মত আছে, সেটা হচ্ছে যে এই উৎসবের রঙটাকে গাঢ় করতে গিয়ে অনেক ক্ষেত্রেই বিশেষত ঢাকা শহরে বিপণী কেন্দ্রে আমরা যে রকমের জৌলুস এবং জাঁকজমক, সেটা বোধহয় অনেক সময় সীমা আমরা অতিক্রম করে যাই, বিশেষত বিজলি বাতির ব্যবহারে। এবং মনে হচ্ছে যে প্রত্যেকটা বিপণী কেন্দ্র যেন একটা মানে বিয়ে হচ্ছে। সেই জায়গাতে আমার মনে হয় যে হয়তো কম করে নিয়ে আসলে এবং কিছুটা যদি আমরা সতর্ক থাকি, তাহলে বোধহয় সেটা
অনেক কিছুরই সাশ্রয় করা। মামুন ভাইয়ের কাছে কি এবার মনে হলো যে একটা বিষয় মনে হয় আমরা একটু কম দেখলাম এবার, না এটা তো রাজনৈতিক দলগুলো ওইভাবে সক্রিয় না, তারা ইফতার পার্টি করেছেন, কিন্তু ওই যে জাকাত দেওয়ার ক্ষেত্রে যে এবং অনেক এই যে যারা ব্যবসায়ী তারা একটু নিজেদেরকে একটু আড়ালে রেখেছেন আমরা যদি এভাবে বলি, সেই কারণে ওই যে জাকাত দেওয়ার ভিড়, তারপর এই যে মানে প্রদর্শনের জায়গাগুলো এবার একটু কম দেখলাম মনে হয়। আমরা তো আসলে গণ অভ্যুত্থানের পর প্রথম ঈদ পালন করছি, তাই না? হ্যাঁ, এটা উল্লেখ করতে হবে। মানে পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম ঈদ পালন করছি এবং একটা পরিবর্তিত আবহ বিরাজ করছে এবং এটা সব ক্ষেত্রেই কিন্তু এর একটা প্রভাব আমরা জাতীয় দিবসগুলো পালনের ক্ষেত্রে লক্ষ্য করছি। কিছুদিন আগে আমরা 26শে মার্চ পালন করলাম, এর আগে 16 ডিসেম্বর পালন করলাম, এবং অনেকের অভিযোগ যে আগের সেই উৎসাহ উদ্দীপনা নাই বা নতুন পরিবেশ ইত্যাদি। তো এর নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। এবারের ঈদেও কিন্তু এর প্রভাব আপনি যেটা বললেন, হ্যাঁ, এটা লক্ষ্য করা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইফতার পার্টি করার প্রবণতা আছে এবং এটা নিয়ে সমালোচনাও আছে। নতুন রাজনৈতিক দল নিয়ে বিশেষ করে সমালোচনা আছে। কারণটা হচ্ছে যে তাদের কাছে তো নতুন বন্দোবস্ত চাওয়া হয়েছিল, তারাই বলছিল নতুন বন্দোবস্তের কথা। তো প্রশ্ন উঠছে যে এটা কি নতুন বন্দোবস্ত কিনা। আচ্ছা, তারপরে আমরা খবরাখবর দেখছি যে ঈদে রাজনৈতিক নেতারা দেশের গ্রামের বাড়ি যাবেন, সামনে নির্বাচনের বিষয় আছে, ভোট এবং ভোটটা ডিসেম্বরের মধ্যে হবে এরকম প্রত্যাশা আছে। তো সেটা ঘিরে তো এক ধরনের ক্যাম্পেইন চলবে, যার যার নির্বাচনী এলাকায় অনেকে তৎপরও হয়েছে। তো এই উপলক্ষে দেখা সাক্ষাৎ হবে, বিভিন্ন দলের লোকজনের পরস্পরে দেখা সাক্ষাৎ হবে। তো আমরা আশা করব যে রেশারেশির বদলে তাদের মধ্যে সম্প্রীতিটা বাড়বে, যোগাযোগ বাড়বে। আরেকটা হচ্ছে যে আমাদের এই একটা মূল্যস্ফীতি পরিস্থিতি কিন্তু চলছে দেশে, আমরা যতই যাই বলি না কেন মূল্যস্ফীতি কিছুটা কমে এসছে, কিন্তু এটা আবার বৃদ্ধির দিকে প্রবণতা থাকবে আগামীতে। চালের দাম কিন্তু নিয়ন্ত্রণে নাই স্যার, এটা কিন্তু উল্লেখ করা উচিত। বাজেটও আছে, হ্যাঁ, সুগন্ধি চালের দাম হয়তো নিয়ন্ত্রণে আছে, কারণ এর চাহিদা, কিন্তু সাধারণ চাল যেটা সেদ্ধ চাল নিয়মিত যেটা খায় মানুষ, সেটাতে ঘাটতি আছে। এটা স্বীকার করা হচ্ছে এই সরকারের আমলে, গত সরকার এটা অস্বীকার করতো, তাই না? এবং বড় উঠতে দেরি হবে, অনেক দেরি। এখন মাঠে বড় আছে, তো বড় উৎপাদনটা সফল না হলে কিন্তু চালের ঘাটতিতে আমরা চলে যাব। এটা একটা সংকটের জায়গা। সয়াবিন তেল নিয়ে সংকট ছিল, সেটা কেটে গেছে। সয়াবিন তেলের দাম বাড়তে পারে যদি না কর শুল্ক, মানে এই যে কমানোর যে প্রক্রিয়াটা, এটা যদি অব্যাহত না থাকে, এটা এক তারিখ থেকে যদি যোগান প্রক্রিয়াটা ঠিকমতো না হয়। তবে আমাদের যেহেতু রেমিটেন্স প্রবাহ ভালো, আমাদের রপ্তানি আয়ের অবস্থা ভালো। স্যার ওই যে রপ্তানি খাতের কথা বলছিলেন না, যে বেতন বোনাস, রপ্তানি আয় কিন্তু ভালো এবং অর্ডার ভালো, অর্ডার বাড়ছে। তো একটা আশঙ্কা ছিল যে অর্ডার কমে যাবে, ক্রয়াদেশের যেভাবে ছিল সেটা। তো আমরা আশা করব যে যেসব ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং হয়েছে, মানে রপ্তানি খাতে গার্মেন্টসের মাধ্যমে ব্র্যান্ডিং হয়েছে, নতুন নতুন খাত বিকশিত হবে। এবং ঈদের অর্থনীতি, যেটা আমি বলছিলাম যে ঈদের অর্থনীতি নিয়ে গবেষণা হওয়া উচিত। কী সব ট্রেন্ড আছে, আমরা কিভাবে আমাদের কন্ট্রিবিউশন বাড়াতে পারি, এবং এটাকে আমরা নিজেরা যাতে নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টা হওয়া উচিত। আর আপনি বলছিলেন যে সম্প্রীতির জায়গাটা মানে এটা ঈদকে ঘিরে আমাদের সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতি যাতে বাড়ে এবং অস্থিরতা কমে। আমি লক্ষ্য করছি যে কতগুলো উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হয়েছে। ঈদের বাজারে কিন্তু যতদিন গড়িয়েছে ছিনতাই ইত্যাদি ধারণা করা হয়েছিল যেভাবে আশঙ্কা করা, হ্যাঁ, সেরকমটা হয়নি। মব ভায়োলেন্স কমে এসছে সরকার কঠোর অবস্থান নেওয়ার পরে। আমরা আশা করব যে এই মানে ঈদ উৎসবের ভেতর দিয়ে এই যে অপতৎপরতা, অপপ্রবণতা সমাজে ছিল, এগুলো কমে যাবে। এবং সামনে আমরা পয়লা বৈশাখের কথা এখানে বলতে পারি। পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা এবার হয়তো আলাদা করে হবে না, গতবারও তাই হয়েছে, কাছাকাছি। তো পয়লা বৈশাখটা মার খেয়ে যায়, পয়লা বৈশাখেরও কিন্তু একটা অর্থনীতি আছে, বিরাট রকমের অর্থনীতি। আমি একটু স্যারের কাছে যেতে চাই যে আমরা প্রায় শেষের দিকে, তো যে পয়লা বৈশাখের অর্থনীতি তো একটা আছে, কিন্তু যেহেতু এই উৎসব একদম সংলগ্ন থাকে সেই কারণে হয়তো এবার হচ্ছে না, কিন্তু আগে কিন্তু প্রচুর কেনাকাটা হতো। ওই যে সেই লাল শাড়ি, পায়জামা, 10 থেকে 15% এই পোশাক কেনাকাটা হতো। আমি একটু বলতে চাই স্যার যে এই উৎসবের পর রাজনীতির মাঠ, যে ভোটের একটা সম্ভাবনা, সব কিছু মিলে আপনি সেটাকে কীভাবে দেখতে চান? যে এই উৎসবের আমেজটা থাকবে নাকি আবার একটা দান্দিক অবস্থার দিকে? মামুন যেটা বলছে যে আমরা তো চাই যে এই উৎসবটা একটা
প্রক্রিয়া হোক সম্প্রীতির এবং সহনশীলতার, পরমত সহিষ্ণুতার, এটা আমরা চাই। কারণ আমরা শুধুমাত্র উৎসবকে ঘিরে পরস্পরকে ভালোবাসবো, তারপরে উৎসব শেষ হলে আমরা অন্য পথ ধরবো, সেটা তো হবে না। কিন্তু মানে বাস্তব অবস্থাটা হচ্ছে যে বর্তমানেই আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত কতখানি হচ্ছে সেটা আমাদের কাছে খুব পরিষ্কার না, কিন্তু বিভাজন যে হচ্ছে সেটা কিন্তু খুব পরিষ্কার। এবং সাংবিধানিক ব্যাপারে বিভাজন হচ্ছে, নির্বাচনের ব্যাপারে বিভাজন হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে বিভিন্ন মত থাকতে পারে এবং আমাদের সবার মতামত একই রকম হতে হবে সেটা আমরা প্রত্যাশা করি না এবং সেটা কাঙ্ক্ষিতও নয়। এখন বিভিন্ন মত থাকলে পরেও একটা সাংঘর্ষিক অবস্থায় আমরা যাব কি না, এটা কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। কারণ আমরা বারবারই বলছি যে এই প্রক্রিয়াটির মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ চাই এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে চাই। এখন অনেকেই কিন্তু শঙ্কিত যে এই উৎসবগুলো চলে গেলে পরে তারপরে দু ধরনের একটা সাংঘর্ষিক অবস্থা হতে পারে। একটা হচ্ছে রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে, আবার পহেলা বৈশাখ ঘিরেও সমাজের মধ্যে একটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, কিংবা বিভাজনের চেষ্টা করা যাচ্ছে, যে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যেখানে পুরো উৎসবটা, পুরো প্রক্রিয়াটা বলা চলে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, জনগণ এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেখানে সরকারের কোনো রকমের হাত ভূমিকা কিছুই নেই, সেখানেও সরকারি ভাষ্য দেওয়া হচ্ছে। তো এটার ফলে কিন্তু বিভাজন বাড়বে এবং এই বিভাজন কিন্তু কাঙ্ক্ষিত নয়, না সামাজিক বিভাজন না রাজনৈতিক বিভাজন। সেই জায়গায় এসে অনেকের মনে কিছু কিছু জায়গায় তো স্যার আছে যে আমরা মানে শুরু থেকেই দেখেছি আমরা বাংলাদেশ মানে বাংলাদেশে যখন তৈরি হলো তারপর থেকে কিন্তু অনেক জায়গা আছে যেখানে রাজনৈতিক দল বা রাষ্ট্র কথা বলেনি। উৎসবের ক্ষেত্রে যে উৎসব জনগণের উৎসব বা যার যার মতো সে পালন করছে, সেখানে ওই মানে তাদের কোনো বক্তব্য ছিল না সেই জায়গাটা। এবং স্যার আপনি যেটা বলতে চাচ্ছেন যে ঈদগাহ বা উৎসবের যে আলিঙ্গন, সে আলিঙ্গনটা ঈদের পরেও অব্যাহত থাকা দরকার। স্যার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ মোহন ভাই। স্যার আপনাদের দুজনকে ঈদ মোবারক। আমরা শেষ করছি।